ওয়েলকাম স্টুডেন্ট, অনলাইন জিকে ক্লাসে আজকে আপনাদের স্বাগত জানাই। আজকে ভূগোলের যে ক্লাসটা আমরা শুরু করব সেটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি। কিন্তু এই ক্লাসটা শুরু করার আগে একটা কথা আমি আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে করোনার যে ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কিন্তু আমাদের দেশের অনেক মানুষই এখনো সচেতন নয়। তারা কারণে হোক বা অকারণে বাইরে বেরোচ্ছেন এবং কোনো রকম মাস্ক না পরেই বেরোচ্ছেন। আমরা দেখেছি যে এই এশিয়ান কান্ট্রি চায়না থেকে কি হবে, ভাইরাসটা খুব দ্রুত ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে চলে গেছে। কারণটা খুব অজানা কারণ কাছে নয়। ইউরোপ এবং আমেরিকার দেশগুলো ট্যুরিজমকে খুব প্রমোট করে এবং পর্যটকও সেখানে খুব বেশি পরিমাণে আসে। আর মানুষের মধ্যে এই ভাইরাসটার সংক্রমণের অসচেতনতায় কিন্তু এই ভাইরাসটার সংক্রমণের ক্ষেত্রে আরো সহায়তা করেছে। তাই আমার দেশের সকল ছাত্রছাত্রী এবং জনগণকে আমি বলতে চাই যে আপনারা সর্বদা সতর্ক থাকুন এবং খুব একান্তই যদি বাড়ির বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। এবার আমি আজকে আমাদের বিষয়ের যে ক্লাস সেখানে প্রবেশ করব। দেখো, তাহলে আজকে আমরা যেটা শুরু করছিলাম যে ভারতের ভূপ্রকৃতি নিয়ে, ইন্ডিয়ান ফিজিওগ্রাফি। তাহলে ইন্ডিয়ান ফিজিওগ্রাফি ও ভারতের যে ভূপ্রকৃতিটা আছে সেটাকে আমরা টোটাল 5টা ভাগে ভাগ করি। কি কি সেই 5টা ভাগ? আমরা সেই 5টা ভাগ প্রথমে দেখব। দেখো, ভারতের ভূপ্রকৃতির যে 5টা ভাগ আমি এখানে লিখে রেখেছি। দ্য নর্দার্ন মাউন্টেন, অর্থাৎ উত্তরের যে পার্বত্য অঞ্চল সেটা। দ্বিতীয় কি আছে? দ্য গ্রেট প্লেনস অফ নর্থ ইন্ডিয়া, অর্থাৎ উত্তর ভারতের যে বৃহৎ সমভূমি অঞ্চল সেটা। 3 নম্বর হচ্ছে দ্য পেনিনসুলার প্লেটু বা উপদ্বীপীয় ভারত। 4 হচ্ছে কোস্টাল প্লেন, অর্থাৎ আমাদের যে উপকূল ভাগের যে সমভূমিটা আমরা দেখতে পাই সেটা। আর 5ম হচ্ছে আইল্যান্ড, অর্থাৎ আন্দামান আইল্যান্ড, লাক্ষাদ্বীপ আইল্যান্ড, এই যে আইল্যান্ডগুলো আমাদের আছে সেগুলো। এবার একটা জিনিস দেখো, আমি এখানে একটা রাফ ভারতের ম্যাপ এঁকে এই 5টা জায়গাকে মোটামুটি ভাবে এটা চিহ্নিত করার চেষ্টা করছি। কিরকম দেখো, ধরে নাও ভারতের এই ম্যাপটা, তাহলে এই ম্যাপটা দিয়ে যদি আমরা এই 5টা অঞ্চলকে চিহ্নিত করি কোন কোন জায়গায় কোন কোন জিনিসগুলো পড়বে, তাহলে প্রথম আমরা কি পেয়েছি? নর্দার্ন মাউন্টেন বা উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল বলতে আমরা সাধারণত উত্তরে কোনটা দেখে থাকি? হিমালয় পর্বতমালা। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল বলতে আমরা সবসময় কাকে বুঝবো? হিমালয় পর্বতমালাকে বুঝবো। তাহলে আমরা হিমালয় পর্বতমালা যখন দেখবো এইখানে বিভিন্ন রেঞ্জের মাধ্যমে হিমালয় পর্বতমালা কিন্তু আছে। অর্থাৎ এই কাশ্মীর একদম পশ্চিম থেকে পূর্ব দিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত কিন্তু হিমালয় পর্বতমালা অবস্থান করছে। তাহলে নর্দার্ন মাউন্টেন কিন্তু এই অঞ্চলটা জুড়ে অবস্থান করে। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে দ্য গ্রেট প্লেনস অফ নর্থ ইন্ডিয়া, অর্থাৎ উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল। দেখো একটা জিনিস, আমাদের এই জায়গা থেকে সিন্ধু নদ এবং তার যে 5খানা উপনদী আছে সেগুলো কিন্তু বয়ে গেছে। এখান থেকে গঙ্গা এসছে, বঙ্গোপসাগরে পড়েছে। এখান থেকে ব্রহ্মপুত্র প্রবেশ করে বাংলাদেশের মাধ্যমে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে এই যে 3টে নদীর যে দুপাশের অঞ্চল, সেই দুপাশের যে সমভূমি অঞ্চলটা, সেই সমভূমি অঞ্চলটা কিন্তু আমাদের উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চল নামে পরিচিত। 3 নম্বর দেখো, পেনিনসুলার প্লেটু বা উপদ্বীপীয় ভারত। এই উপদ্বীপীয় ভারত বলতে আমরা বুঝবো এই যে মধ্যভাগের অঞ্চলটা, অর্থাৎ গুজরাটের এই জায়গা থেকে এই অঞ্চলটা। আরেকটা জিনিস বলে দিই, এই সমভূমি অঞ্চলের মধ্যে কিন্তু আমাদের এই রাজস্থানটাও কিন্তু কিছুটা পড়ে যায়। রাজস্থানটাও কিন্তু আমাদের সমভূমি অঞ্চলের মধ্যে কিছুটা এসে যায়। এরপর নেক্সট আছে কোস্টাল প্লেন, অর্থাৎ উপকূলের যে সমভূমি অঞ্চলটা। কোথায় কোথায় দেখতে পাবো? আমাদের দুটো উপকূল ভাগ আছে, এখানে আছে অ্যারাবিয়ান সি, এখানে আছে বে অফ বেঙ্গল। তাহলে পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল। পূর্ব উপকূলের এই অংশটা অর্থাৎ কোথা থেকে শুরু হচ্ছে না, আমাদের ঋষিকুল্যা রিভার থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত পূর্ব উপকূল, অর্থাৎ এই পূর্ব উপকূলের সমভূমি অঞ্চল।
আর পশ্চিম উপকূল হচ্ছে গুজরাটের থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত, এটা হচ্ছে পশ্চিম উপকূল। তাহলে এই দুটো উপকূলের সমভূমি অঞ্চল। লাস্ট কি থেকে যাচ্ছে আমাদের আইল্যান্ড বা দ্বীপ সমূহ। আমরা এখানে আন্দামান নিকোবর দেখতে পাই, এখানে লাক্ষাদ্বীপ দেখতে পাই এবং আরো কিছু ছড়িয়ে ছিটিয়ে দ্বীপ আছে। সেইগুলো নিয়ে আমাদের টোটাল কি হচ্ছে না আমাদের ভারতীয় ভূপ্রকৃতি এটা, সেটাকে আমরা এই 5টা ভাগে এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। এবার যখন আমরা এই জিনিস কটা দেখবো তখন আমাদের আর একটা জিনিস দেখতে হবে যে আমাদের টোটাল ভারতীয় যে ভূভাগটা আছে সেটা যদি ধরে নিই আমাদের 100%, এই ডেটাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে। তাহলে আমরা এখানে মাউন্টেন পেয়েছি, প্লেস বা সমভূমি পেয়েছি, প্ল্যাটু বা মালভূমি পেয়েছি, আর হচ্ছে দ্বীপ সমূহ পেয়েছি। তাহলে এই 100% অংশটার মধ্যে কার কতটা অংশ আছে, অর্থাৎ কে কতটা অঞ্চল জুড়ে অবস্থান করছে। তাহলে প্রথম সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে কি অবস্থান করছে না প্লেনস। তাহলে প্লেনস কত পার্সেন্ট আছে 100% এর মধ্যে, না প্লেনস আছে আমাদের 43%। দ্বিতীয় কি না পেনিনসুলার প্ল্যাটু অঞ্চল। তাহলে প্লেটু কতটা আছে না প্লেটু আছে 27.7%। 3 নম্বরে কি আসবে না 3 নম্বরে হচ্ছে সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে কি না হিল। হিল হচ্ছে 18.6%। আর লাস্ট 4 নাম্বার হচ্ছে মাউন্টেন 10.7%। তাহলে এই চারটে মিলে আমাদের টোটাল 100% যে ভারতের এরিয়াটা সেইটা কিন্তু অধিকার করে আছে। তাহলে এবার দেখো আমরা যেটা প্রথম পার্টটা শুরু করছি সেটা হচ্ছে আমাদের নর্দার্ন মাউন্টেন। তাহলে নর্দার্ন মাউন্টেন বলতে যে হিমালয়ের কথা বলছি, তাহলে নর্দার্ন মাউন্টেন বলতে যখন হিমালয়, তাহলে আমাদের পুরো হিমালয়টা কিন্তু পড়তে হবে। তাহলে প্রথম যে জিনিসটা দেখো সেটা হচ্ছে হিমালয় কোনখান থেকে কোনখান পর্যন্ত বিস্তার লাভ করেছে এবং কিভাবে হিমালয়ের উৎপত্তি ঘটেছে সেই জিনিসটা কিন্তু দেখো। তো দেখে নি হিমালয়ের বিস্তারটা আগে কতটা একবার আমরা ঝট করে ইন্ডিয়ান ম্যাপেতে দেখে নিই। তো দেখো হিমালয়ের প্রধানত আমাদের জম্মু কাশ্মীরে যে নাঙ্গা পর্বত আছে এই জায়গাটা করে, এই নাঙ্গা পর্বত থেকে কোথাও পর্যন্ত না অরুণাচল প্রদেশের নামচা বারোয়া। তাহলে একটা হচ্ছে নাঙ্গা পর্বত আর একটা হচ্ছে নামচা বারোয়া। তাহলে এই নাঙ্গা পর্বত এবং এই নামচা বারোয়ার মধ্যে কিন্তু এই আমাদের হিমালয় পর্বত কিন্তু অবস্থান করছে। এবার যদি আমরা দেখি যে হিমালয় পর্বতের এই লেন্থটা কতটা, তাহলে লেন্থ হচ্ছে 2500 কিমি, অর্থাৎ এই লম্বাটা হচ্ছে কত না 2500 কিমি। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে উইডথ বা চওড়া। এই চওড়া দেখো দুটো লিখেছি 500 থেকে 320। কেন এটা লিখলাম না হিমালয় পর্বত এই পশ্চিম দিকে কিন্তু বেশি চওড়া। হিমালয় পর্বত পশ্চিম দিকে 500 কিলোমিটারের কাছাকাছি কিন্তু চওড়া, এই ধারে হচ্ছে 500 কিমি। আবার হিমালয় পর্বত যখন পূর্ব দিকে চলে গেছে অর্থাৎ অরুণাচল প্রদেশের দিকে, তখন কিন্তু হিমালয় পর্বত চওড়াটা কত না 320 কিলোমিটার। সেই জন্য সব জায়গায় কিন্তু হিমালয় পর্বতের যে উইডথটা সেটা কিন্তু সমান নয়। সেই জন্য কি করা হয়েছে এই 500 থেকে 320 এটা লেখা হয়েছে। এরপর যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে অরিজিন। আজকে আমি প্রধানত যে ক্লাসটা নেব সেটা হচ্ছে হিমালয়ের অরিজিনটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা দেখে নিই অরিজিনটা কিভাবে হয়েছে। তাহলে অরিজিন অফ হিমালয়, যে দুটো থিওরির কথা আমি বললাম তার প্রথম থিওরিটা হচ্ছে কি না
জিও সিনক্লাইন থিওরি। তাহলে হিমালয়ের অরিজিনের ক্ষেত্রে প্রথম থিওরি হচ্ছে জিও সিনক্লাইন থিওরি। এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বাংলায় হচ্ছে মহীখাত তত্ত্ব। তাহলে বাংলায় আমরা কি বলি? জিও সিনক্লাইন থিওরিকে মহীখাত তত্ত্ব। এখানে এই থিওরিটা তিনজন বিজ্ঞানী মিলে দেন। এই তিনজন বিজ্ঞানীর নামটা আমরা জেনে রাখবো। কি কি নাম? ARGAND, আর্গান্ড, কোবের এবং হচ্ছে সুস। এই তিনজন বিজ্ঞানী মিলে মহীখাত তত্ত্ব বা জিও সিনক্লাইন থিওরিটা কিন্তু দিয়েছিলেন। এবার আমরা দেখে নিই এই থিওরিটার মধ্যে কি বলা হয়েছে। তোমরা হয়তো পড়ে থাকবে যে গন্ডোয়ানা ল্যান্ড এবং আঙ্গারা ল্যান্ড নামে দুটো ভূভাগ ছিল এবং তাদের মাঝে কি অবস্থান করতো না টেথিস মহীখাত নামে একটা মহীখাত। তাহলে কিরকম জিনিসটা দেখো, এটা হচ্ছে নর্দার্ন পার্ট, নর্দার্ন পার্ট যেটার নাম কি ছিল? আঙ্গারা ল্যান্ড। আর এটা হচ্ছে সাউদার্ন পার্ট, যেটার নাম ছিল কি? গন্ডোয়ানা ল্যান্ড। অর্থাৎ আমাদের ভারতীয় যে অংশ সেটা হচ্ছে এই সাউদার্ন পার্ট বা গন্ডোয়ানা ল্যান্ডের অংশ। আর এদের মাঝখানে যে অঞ্চলটা ছিল সেটার নাম হচ্ছে টেথিস সাগর বা টেথিস। এবার দেখো মহীখাত মানে কি? একটা নিচু অঞ্চল, নিম্ন বা গভীরতম অংশ। এই যে দুটো ভূভাগ ছিল, এখান থেকে বিভিন্ন নদী বা তাদের যে জলনির্গম ব্যবস্থাগুলো সেগুলো কোথায় এসে পড়বে? সাধারণত আমাদের এই মহীখাতের মধ্যে এসে পড়বে। তাহলে এদের যে ইরোডেড মেটেরিয়াল গুলো আমরা দেখতে পাবো, সেই ইরোডেড মেটেরিয়াল গুলো কি হচ্ছে? আস্তে আস্তে এসে এই মহীখাতের মধ্যে জমা হচ্ছে। এবং ক্রিটেসাস পিরিয়ডে আমাদের যে বিভিন্ন পিরিয়ড গুলো আছে, যুগগুলো আছে, ক্রিটেসাস, প্লিস্টোসিন, মায়োসিন, ইওসিন, এই যে যুগ উপযুগ বিভিন্ন যুগগুলো আছে, এই ক্রিটোসাস পিরিয়ড থেকে কি হচ্ছে না এই মহীখাতের তলদেশে যে পলিগুলো জমতে শুরু করেছিল, ক্রিটেসাস পিরিয়ড থেকে সেইগুলো আস্তে আস্তে কি হয়? আপলিফট হতে শুরু করে। এই পলিগুলো কি হচ্ছে? ওপর দিকে আপলিফট হতে শুরু করে, কারণ গন্ডোয়ানা ল্যান্ড এবং আঙ্গারা ল্যান্ড এরা একে অপরের দিকে ক্রমশ এগিয়ে আসতে থাকে। এবং তার ফলে কি হচ্ছে? আস্তে আস্তে না এই টেথিস মহীখাতের পলিটা আপলিফট হতে হতে তিনখানা সমান্তরাল পর্বত শ্রেণীর সৃষ্টি করেছিল। অর্থাৎ এই পলিটা কি হলো? আপলিফট হয়ে গেল। এই আপলিফট হওয়ার ফলে তিনখানা সমান্তরাল কি হয়? আমাদের পর্বত শ্রেণীর সৃষ্টি হয়, যেটা হিমালয় নামে পরিচিত। এবং এই তিনখানা পর্বত শ্রেণীর নাম কি? একটা হচ্ছে গ্রেটার, একটা হচ্ছে লেজার এবং আরেকটা কি আমরা পাই না সিবালিক বা আউটার হিমালয়। এবার আমরা এই তিনটে যুগগুলো এবং তাদের সময়কালটা একবার দেখে নেব। তো দেখো যে তিনখানা সমান্তরাল পর্বত শ্রেণীর কথা বললাম, সে তিনখানা সমান্তরাল পর্বত শ্রেণী যে গঠন হয়েছিল কোন কোন যুগে এবং কত বছর আগে গঠন হয়েছিল, এইগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো জেনে রাখতে হবে। তার আগে দেখো আমাদের যে হিমালয়ের সৃষ্টির শুরুটা সেটা কিন্তু হয়েছে কোন যুগ থেকে? ক্রিটেসাস পিরিয়ড থেকে। তারপরে গ্রেটার হিমালয় সেটা কি হয়েছে না সেটা স্টার্ট হয়েছে আমাদের ইওসিন পিরিয়ড থেকে, এবং সেটা কত বছর না 65 মিলিয়ন বছর আগে। দ্বিতীয় যেটা শুরু হয়েছে সেটা কি? লেজার, সেটা কোন যুগে সৃষ্টি হয়েছে না মায়োসিন পিরিয়ডে 45 মিলিয়ন ইয়ার্স এগো। তৃতীয় হচ্ছে সিবালিক, সেটা হচ্ছে প্লিওসিন পিরিয়ডে এবং সেটা হচ্ছে 1.4 মিলিয়ন ইয়ার্স এগো। তাহলে আমাদের এই টোটাল জিনিসটা যেটা গেল সেটা হচ্ছে কি না আমাদের জিও সিনক্লাইন থিওরি বা মহীখাত তত্ত্ব। আরেকটা যে আমাদের থিওরি রইল সেটা কি না সেটা হচ্ছে আমাদের প্লেট টেকটনিক্স থিওরি বা পাত সংস্থান তত্ত্ব। তাহলে প্রথম দেখো
দু নম্বর যে থিওরিটা আমরা বললাম সেটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। এই প্লেট টেকটনিক থিওরিটা কিন্তু আমাদের একটা কনফিউশন হয় পরীক্ষার সময়, যে দুটো অপশনই দিয়ে দিতে পারে, যে জিওসিনক্লাইন থিওরি, প্লেট টেকটনিক থিওরি, কোনটা সর্বাগ্রে গ্রহণযোগ্য। সব সময় কিন্তু এই প্লেট টেকটনিক থিওরি সর্বাগ্রে গ্রহণযোগ্য, কারণ এটাকে সবসময় আগে হিমালয়ের যে সৃষ্টির ক্ষেত্রে প্রধান কারণ হিসেবে কিন্তু আমরা এটাকে ধরে থাকি, সেই জন্য সবসময় এইটার ক্ষেত্রে বেশি একটু ইম্পর্টেন্স দিয়ে কিন্তু পড়বে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে এই প্লেট টেকটনিক থিওরিটা কে দিয়েছিলেন। এই প্লেট টেকটনিক থিওরিটা দিয়েছিলেন বিজ্ঞানী J.W. মর্গ্যান এই প্লেট টেকটনিক থিওরিটা দিয়েছিলেন। কি রকম প্লেট টেকটনিক থিওরিটা আমরা একটু আলোচনা যায়, যেটা হচ্ছে আমাদের যে লিথোস্ফিয়ার বা ভূত্বক আছে তার নিচে কি আছে, আমাদের গুরুমণ্ডল হচ্ছে। এই গুরুমণ্ডলের যে ওপরের স্তর সেখানে কি দেখতে পাই আমরা, একটা অর্ধতরল বা সান্দ্র অ্যাসথেনোস্ফিয়ার দেখতে পাই। এই অ্যাসথেনোস্ফিয়ারের উপর কি হয়েছে না, আমাদের সমস্ত যে পৃথিবীর যে শিলামণ্ডলটা না, সেটা আমাদের কতগুলো পাতের উপর ভেসে আছে বা প্লেটের উপর ভেসে আছে। বড় পাত, মাঝারি পাত, ছোট পাত, এরকম প্লেটের উপর ভেসে আছে। এবার এই অ্যাসথেনোস্ফিয়ারের উপর কিন্তু সেই পাতগুলো আমাদের কি হচ্ছে, ভেসে বেড়াচ্ছে। এই অ্যাসথেনোস্ফিয়ারের উপর আমরা এই পাতগুলো কি হচ্ছে, ভেসে বেড়াচ্ছে সবসময়। আর পাতের ধর্ম কি, ভেসে যখন বেড়াচ্ছে তার কাছাকাছি আসছে, দূরে সরে যাচ্ছে, পাশাপাশি যাচ্ছে, এরকম বিভিন্ন ঘটনা কিন্তু তার চারিত্রিক দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এবার এই হিমালয় পর্বত সৃষ্টির ক্ষেত্রে কি হয়েছে না, দুটো প্রধান পাত কিন্তু দায়ী ছিল। একটা হচ্ছে আমাদের এশিয়ান প্লেট, আর একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্লেট। এবং এই দুটো প্লেটের মাঝে অবস্থান করত সেই একই রকম ভাবে টেথিস মহিকা। এবং আগে আমি কি বললাম যে প্লেটের ধর্ম তারা একে অপরের দিকে এগিয়ে আসতে পারে, ঠিক সেই রকম ভাবে এই দুটো পাত কিন্তু একে অপরের দিকে ক্রমাগত এগিয়ে আসে। এবং তার ফলে কি হয়, এই টেথিস মহিকাতে মধ্যে যে পলিটা জমেছিল, যে ইরোডেড মেটেরিয়াল দুটো অঞ্চলের এই মাঝখানে জমেছিল, সেই ইরোডেড মেটেরিয়ালটা কি হয়, দুটো যখন পাত এগিয়ে আসছে তাদের উপরিভাগের যে ভূভাগ সেটাও তো এগিয়ে আসছে, এবং এই এগিয়ে আসার ফলে কি হচ্ছে, এর মাঝে যে ইরোডেড মেটেরিয়ালটা জমা হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে আপলিফট হতে শুরু করে। এবং আরেকটা ঘটনা ঘটে কি না, এই ইন্ডিয়ান প্লেট সেটা কিন্তু এই এশিয়ান প্লেটের নিচে ক্রমাগত সাবমার্জ হতে থাকে, এবং এই এশিয়ান প্লেটটা আস্তে আস্তে উপর দিকে উত্থিত হতে থাকে, এবং এই দুইয়ের সমন্বয়ে কিন্তু আস্তে আস্তে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। তাহলে এই পুরোটা গেল আমাদের প্লেট টেকটনিক থিওরি। এখান থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা কি তোমাদের জানতে হবে, কোন দুটো প্লেট এর জন্য দায়ী, কোন বিজ্ঞানী এই থিওরিটা দিয়েছেন, এবং আমাদের কি না হিমালয় পর্বতের উৎপত্তির ক্ষেত্রে প্রধান গ্রহণযোগ্য মতবাদ কি, সেটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। তাহলে আজকে আমরা যেটা ভারতীয় ভূভাগ নিয়ে শুরু করলাম, যে নর্দার্ন মাউন্টেন বা হিমালয়, সেই হিমালয়ের পুরো অরিজিনটা বা উৎপত্তিটা নিয়ে আজকে আমরা বর্ণনা করলাম। এর পরের দিন আমরা কি করবো না, হিমালয়ের যে ভাগগুলো আছে, হিমালয়কে যত ভাগে ভাগ করা যায় তাদের সর্বোচ্চ শৃঙ্গ এবং সমস্ত যে তথ্যাবলী সেটা নিয়ে ক্লাস করবো। তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হলো। আর অবশ্যই ক্লাসটা কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, কোনো আপনাদের মতামত থাকলে কোনো বিষয় সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আর শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।